ইন্টারন্যাশনালি স্বীকৃত বলতো বাংলাদেশের যেসব বিশেষ করে জুলকার নাইন স্যার, উনি তো প্রসিদ্ধ সঠিক তথ্যের বিষয়। উনি কিন্তু আমাদের এই সমস্যা যখন চলমান নভেম্বর মাস, তখনই এটা নিয়ে জানিয়েছে যে এখানে প্রচুর টাকা লেনদেন হয়েছে। আর পুরো 2 মাস যাবো তারা একবারের জন্য স্বীকার করে নাই। আমরা যাদেরকে অফিসিয়াল বলে আখ্যা দিচ্ছি, ম্যানুফ্যাকচারাররা একবারের জন্য স্বীকার করে নাই। তারা বারবার বলে আসছে যে ভাই সরকার এনবিআর এর একটা প্রজ্ঞাপন দিছে, আপনারা সরকারের সাথে বিটের সাথে এনবিআর এর সাথে বসুন, আমাদের কেন দোকান শাটডাউন রাখতে চান? আমরা যখন বলেছিলাম আসেন আমরা সম্মিলিতভাবে শাটডাউন রাখি, আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, হয়তো বা সরকার বুঝতে পারবে প্রবলেমটা অফিসিয়াল বা আনঅফিসিয়াল কারোই না, পুরো মোবাইল ইন্ডাস্ট্রি। তারা বলেছে যে না এটা আমরা করতে পারবো না, এটা আমাদের দোষ না, আপনারা সরকারের সাথে নিজেরা বসুন। এরপর মানে যেহেতু প্রতারক তার মানে যে অকাজ করে সে তো ঢেকে রাখতে পারে না, বেশি দিন সত্য চাপা থাকে না। জাস্ট 2 দিন আগে সংবাদ সম্মেলন করে পরশুদিন তারা মুখ ফসকে বলে দিছে যে এই এনবিআর এর পেছনে তারা টাকা দিছে। কিন্তু দুনিয়ার কোনো রাষ্ট্রে যদি সংবিধান ঠিক থাকে, গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি কখনো সরকারের কোনো প্রজেক্টে আপনি ব্যক্তি কোনো বেসরকারি প্রতিষ্ঠান টাকা দিতে পারেন না, এটা তারা বলে দিচ্ছে। তারপরে বিষয় হচ্ছে আমরা শাটডাউন কর্মসূচি রাখার পর তারা পুলিশ দিয়ে মার্কেট খুলেছে, যমুনা ফুলচাপাক, বসুন্ধরা সিটি। আইন শৃঙ্খলা বাহিনী কেন লাগবে যদি আপনারা ব্যবসায়ীদের সমর্থনই করেন? তারপরে বিষয় হচ্ছে যেটা না বললেই না, আমাদের ব্যাংকিং খাতে একটা মেসেজ আমরা দিয়ে, যেটা আলটিমেটাম ধরে নেন। এই মুহূর্তে আমাদের হাজার হাজার ব্যবসায়ী পুরো বাংলাদেশের বেসরকারি ব্যাংকের কাছ থেকে আনুমানিক 30,000 কোটি টাকার মতো আমরা লোন নেওয়া, আমার ধারণা কম বেশ হতে পারে। আমাদের কিস্তির সময় প্রতি মাসের 5 থেকে 10 তারিখ, আমরা 2 মাস যাবত কোনো ব্যবসা করতে পারতেছি না। নভেম্বর পুরো, ডিসেম্বর পুরো, এখন জানুয়ারি চলতেছে, জানুয়ারির প্রথম সপ্তাহ আমরা পার করছি। যদি এরকম চলতে থাকে তাহলে আমরা কোনো ব্যাংকে কোনো আমরা কিস্তি দিতে পারবো না। সেক্ষেত্রে যদি ব্যাংকের মাধ্যমে কোনো প্রেশার আমাদের কাছে আসে আইনগতভাবে, আমাদের কিছু করার নাই, আমাদের ধরে বেঁধে নিয়ে যেতে পারবেন, টাকা একটা হওয়া পারবেন না। একটা দেশ চলতে গেলে ব্যাংকিং সেক্টর ওই দেশের চালিকা শক্তিতে কত বড় ভূমিকা রাখে এটা তো বাচ্চা বাচ্চা জানে। তো পরিস্থিতি কিন্তু ওইদিকেই নিতেছে, এতটা ঘোলাঘাটি করতেছে যে এখন বেসরকারি ব্যাংকগুলো তাদের যে একটা ইকোসিস্টেম আছে সেটাও কিন্তু ধ্বংসের মুখে। সমস্যা বলে শেষ করা যাবে না। তারপরে বলছি আমাদের ভোক্তাদের ব্যাপার, আমরা যারা ভোক্তা এবং ব্যবসায়ীরা এ ব্যাপারে সচেতন হয়েছি, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে আমাদের বাংলাদেশের কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশের আমলা, মন্ত্রী, উপদেষ্টা, সচিবালয়ের কর্মকর্তারা, ডিফেন্সের কর্মকর্তারা। আপনারা যে সবচেয়ে হুমকির মুখে রয়েছেন এটা বাস্তবায়নের কারণে যে আপনাদের প্রত্যেকটা ইনফরমেশন কিছু মহলের হাতে রয়ে যাচ্ছে, আপনাদের গতিবিধি এবং আপনাদের কার্যকলাপ সবচেয়ে সহজে তারা গোয়েন্দার কোনো সাহায্য ছাড়াই নজরদারি করতে পারে। এক্ষেত্রে আপনারা প্রত্যেকে যা যা অবস্থান থেকে যে কোনো সময় ব্ল্যাকমেইলিং এর শিকার হতে পারেন। আমরা আজকে প্রেস ব্রিফিং এ স্পষ্টভাবে বলতে চাই, আমরা যে নির্যাতিত, নিপীড়িত এবং প্রতারিত, নির্যাতন নিপীড়ন আমাদের মোবাইল ব্যবসায়ীদের সাথে হয়েছে, কিন্তু প্রতারণা হয়েছে পুরো জাতির সাথে। এই সত্য, এই বাস্তবতা আজ বাংলাদেশের সর্বস্তরের মানুষ জানে। যদি আগামী 3 থেকে 4 দিন ভিতরে আমরা আলটিমেটাম দিয়ে দিলাম, যদি তারা আমাদের সাথে বৈঠকে না বসে, কোনো সমাধানে না দেয়, আমরা কত কঠোরতম আন্দোলন করতে পারি এটা তাদের ধারণার বাইরে। এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকেও যদি মেরে ফেলে, আমাদের তো মিথ্যা মামলা চলতেছে, ধরপাকড় চলতেছে, আমরা মরতে রাজি আছি, কিন্তু আমরা আমাদের ব্যবসা বাঁচিয়ে নিয়ে যাব, কারণ আমাদের গ্রাউন্ডটা আসলে সত্যের উপর দাঁড়ানো। না হলে তারা আজকে এই যে 2 মাস প্রথম ডিবি পাঠিয়েছে বাসায় উল্লেখ করো, যাদের ফেস ভ্যালু ভালো, আমাকে দিয়ে বিভিন্নভাবে থ্রেট করা হয় নাকি আমার জীবন নাশের শঙ্কা আছে। তারপর আমি বারবার আসতেছি, লুকায় লুকায় থাকতে হইতেছে। তারপরে আমাদের ফ্যামিলিকে তারা নির্যাতন করছে। এগুলো কিন্তু কম হোক বেশি হোক, হয়তোবা প্রভাবটা কম, কিন্তু জুলাইয়ের সাথে আপনারা মিল পাবেন। আমরা যতভাবে আগাইতেছি ততভাবে দমন করতেছে। আজকে সকালে নতুন নাটক নিয়ে আসছে, 3জন চাইনিজ মিলে নাকি প্রায় 400 পিসের ফোন, 400 পিসের মতো আইফোন বাংলাদেশে নিয়ে আসছে, যন্ত্রাংশ সহ। কত বড় ইচ্ছুক তারা। ছবিগুলো যে দিছে প্রত্যেকটা কিন্তু এরকম ইনট্যাক্ট আইফোন, বিল্ট ইউনিট। তা বিল্ট ইউনিট যদি হয় তাহলে পাঁচগুলোর কোথায়? নাম্বার 1, নাম্বার 2, ওই ছবিতে ছিল আইফোন 11, আইফোন 12। এইগুলো কোম্পানি বানানো বাদ দিচ্ছে আজ থেকে 6 বছর আগে। এগুলো আবার নতুন কেমনে হয়? তারা বলতেছে যে এগুলো এনে নাকি আমরা নতুন বলে বিক্রি করি, অথচ এগুলো নতুন বাংলাদেশের কোনো দোকানেই নাই। তাহলে আমরা প্যাকেট কেন বানাবো, নতুন কেন বিক্রি করবো? এটা কিন্তু আমাদের ইন্ডিকেট করে করা হচ্ছে। তার মানে শাক দিয়ে আবার মাছ দেখার চেষ্টা, যেটা আমরা বিগত বছরগুলো দেখছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে এইরকম মানে বাজে জিনিস আর মানে রিপিট হয়ে না আসে। এটাই আমাদের সাথে হচ্ছে আর কি। কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। কথা বললেন, হ্যাঁ, যে মানে আপনাদের প্রচুর মানুষ কর্মসংস্থান হারায় ফেলবে ব্যাংকিং খাতে, কিন্তু এটা আপনার কাছে কোনো ডেটা আছে যে ব্যাংকিং খাতে কি পরিমাণ টাকা আসলে লেনদেন হয়েছে? আর এক হচ্ছে যে এত যে কর্মসংস্থান, এটা কোনো ডেটা আছে আপনার কাছে, এক্সাক্ট ডেটা বা এনিথিং? আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে আমরা যে মোবাইল বিজনেস কমিউনিটি, আমরা আজকে আমাদের প্যাকেট দেয় এখানে জড়ো হয়েছি। আমাদের যে পুরো বাংলাদেশের ব্যবসায়ীরা আছে, একটা
আমাদের যে বাংলাদেশের ব্যবসায়ীরা আছে একটা ফ্রেমে আসছে, আমাদের যখন আমাদের ইন্ডাস্ট্রির উপরে আঘাত আসছে এই কারণে আমরা কিন্তু কোনো অর্গানাইজ মানে কমিউনিটি না, এটা বাস্তবতা। আমরা আগে কখনো আপনারা দেখেন না যে আমরা মিটিং করি, মিছিল করি, একত্রিত হই। তো আপনি যে কথাটা বলছেন যে আমাদের কাছে তথ্য আছে কিনা, যে কি পরিমাণ লোন আছে বা কি পরিমাণ কর্মসংস্থানের ঘাটতি আছে, এটা তো সরকার যখন এনইআর বাস্তবায়ন করবে তার আগে তাদের ফিল্ড জব করা দরকার ছিল, যে আমি এটা বাস্তবায়ন করলে আমার কত সংখ্যক লোক বেকারত্বের শিকার হবে, কি পরিমাণ লোক মানে আর্থিক কি পরিমাণ ক্ষতি হবে, সামাজিক বিশ্লেষক, অর্থনৈতিক বিশ্লেষকদের সাথে বসবে, যে ক্ষতির স্তর গুলো আছে, ক্ষতির স্তর তো ডে বাই ডে আসে। আমি আজকে ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে গেল, কালকে এক ধরনের ক্ষতি স্তর, 6 মাস পর এক ধরনের স্তর, 1 বছর পর অন্য ধরনের স্তর। এই যে স্তর বা স্তর, এই জিনিসগুলো আমাদের সরকারকে আমাদের বিশ্লেষকদেরকে দিয়া বিশ্লেষণ করে এটার যে ক্ষতির প্রভাবগুলো আছে ওইগুলো প্রতিকার করতে যে স্টেপগুলো নেওয়া দরকার, ওইগুলো কি সরকার নেওয়ার পরে সিদ্ধান্ত বাস্তবায়ন করছে? আর আমরা তো জানি সরকার যদি নিজের থেকে নিত তাহলে অবশ্যই বাস্তবায়ন গুলা এই প্রতিকার গুলা করে নিত। এখানে তো আমরা স্পষ্ট, এটা জাতির সবাই জানে আজকে, যে এরা সিন্ডিকেট টাকা খাওয়া অসৎ কিছু কর্পোরেট মহল এবং অসৎ কিছু ব্যবসায়িক মহলের মাধ্যমে প্রেসারাইজ করে এটা করার চেষ্টা করতেছে। এগুলা ঠিকবে না বাংলাদেশে। বাংলাদেশের মাটিতে গত 54 বছরের ইতিহাসে যারাই ষড়যন্ত্র করছে, যারাই 2 নাম্বারি করছে, আজ নয় কাল তাদের মুখোশ উন্মোচন হয়েছে এবং ইনশাল্লাহ আমরা সবার মুখোশ উন্মোচন করবোই। এবং আমরা আজকে একটা আলটিমেটাম দেই, আপনারা কিছু সংখ্যক মহল অল্প কিছু টাকার গরমে যদি এত এত মানুষের মানে একটা জিনিস কি দেখেন, আমরা কিন্তু ব্যবসায়ীরা এখানে বসছি আমাদের ব্যবসাটা বাঁচানোর জন্য, কিন্তু আমরা আমাদের ব্যবসা বাঁচানোর জন্য আমাদের সর্বোচ্চ লড়াইটা করে যাব। কিন্তু আমাদের ব্যবসার পাশাপাশি যে কত বড় ষড়যন্ত্র আছে, আপনারা যে সাংবাদিক, আপনারা যখন একটা সত্য খবর প্রচার করেন তখন আপনাদের উপরে অনেক ধরনের হুমকি থাকে। দেখা যায় আপনারা একটা নিউজের পিছনে খুব সোচ্চার যে আমি এটা টেলিকাস্ট করে ছাড়বো, দেখা যাবে তখন আপনাকে বসে আনার জন্য আপনার ইনফরমেশন, আপনার টেকনোলজি নিয়ে ইউজ করে আপনাকে যে কোনো ভাবে আপনার দুর্বল পয়েন্ট আঘাত করে আপনাকে বসে নিয়ে নিবে, আপনার স্বাধীনতা কায়দা নিবে। আপনি ইচ্ছা করলেও আপনি সত্যটা প্রকাশ করবেন না। বাংলা এখন পর্যন্ত পৃথিবীর ভিতরে আমরা যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা শুনি, তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু মানে অস্ত্র দিয়ে হবে না, তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে ইনফরমেশন টেকনোলজির ফাইটে, আইটি সেক্টর দিয়া। আমাদের যে এনইআর সিস্টেম, এটার মাধ্যমে আইটি সেক্টরটা একটা মল হাতায় নিবে যে কোনো সময়। আমরা অনেক সময় বলি একটা কথা, কিছুদিন আগে কিছু কিছু ব্লগ দেখছিলাম যে আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের উপরে হামলা করবে, আমরা দেশের নাম বলতেছি না, হয়তো কেউ যুদ্ধে আসবে। আসলে আমাদের দেশের যে ভূ রাজনৈতিক যে ভৌগোলিক অবস্থান, আমাদের সাথে নরমালি কেউ যুদ্ধ চালাবে না, কিন্তু আমাদেরকে ধ্বংস করার জন্য আইটি বিপ্লবের মাধ্যমে আমাদের দেশকে ধ্বংস করে দিতে পারবে। এই দেশকে বাঁচানোর জন্য আমরা আমাদের ব্যবসা বাঁচানোর জন্য সোচ্চার হয়েছি। আজকে আপনাদের আমাদের দেশের জনগণের সোচ্চার হইতে হবে দেশকে বাঁচানোর জন্য, দেশের সিকিউরিটি সিস্টেমটাকে বাঁচানোর জন্য। আপনাদের অন্য প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের উদ্দেশ্য ছিল ফাইনালি আপনাদের এখন পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। তারপর হচ্ছে আপনারা পরবর্তী কর্মসূচি কথা হবে, পরবর্তী কর্মসূচি আমাদের এখন পর্যন্ত 57 জন গ্রেফতার হয়েছে এবং তাদেরকে তারা কোনো সন্ত্রাস না, তারা একজন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা ব্যবসা করে তাদের নিজেদের ব্যবস্থা করে। তাদেরকে অবাধে নির্যাতন করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের উপর যে এই নির্যাতন করা হয়েছে এর জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অবিলম্বে আমাদের এই 57 ভাইকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। যদি আমাদের এই 57 ব্যবসায়ী ভাই তারা নিজেদের পুঁজি খাটিয়ে লোন করে ব্যবসা করে, তাদেরকে মিথ্যা এবং এই হয়রানি মামলা দিয়ে তাদেরকে যে গ্রেফতার রেখেছে, এই গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটাও আমরা সতর্ক করে দিচ্ছি তাদেরকে ছেড়ে দেওয়া না হয় আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন করতে ইনশাআল্লাহ। কি করবেন আপনারা আর কি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে? আপনারা দেখছেন যে বিটিআরসি ভবন ভাঙচুর, আসলে বিটিআরসি ভবনটা এটা আমরা ভাঙচুর করি না, এখানে একটা আমাদের নিয়ে একটা নাটক সাজানো হয়েছে। আমাদের যে লোকগুলো গেছিল, আমাদের কিছু সংখ্যক লোক বিটিআরসি ভবনের ভিতরে ছিল, আর বাইরে যারা ভাঙচুর করেছে আমাদের লোক ভাঙচুর করে নাই। এখানে তাদের কিছু সাধারণ লোক ভাঙচুর শুরু করে, শুরু করার পরে আমাদের নির্দেশন হয়ে আমাদের বিরুদ্ধে ইটপাটকেল শুরু করে, এখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আসলে আমরা যখন তাদের উপর টিয়ার সেল আসলে আমাদের এই দেখছেন আপনারা আমাদের উপরে যে একটা